জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড। আবার ওয়াকারুজ্জামানের শ্বশুর, যিনি শেখ হাসিনার ফুপা, তিনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানও ছিলেন আওয়ামী লীগ আমলে, 1997 সালের কথা। এই সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সাহেব দায়িত্ব পান জুন 2024-এ, এবং এই জুনের পরবর্তীতে তো কোটা আন্দোলন, সেটা ধীরে ধীরে সরকার পতন আন্দোলনে রূপান্তরিত হলো, এবং এই যে আন্দোলনটা ধীরে ধীরে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, মাস আপরাইজিংয়ে রূপান্তরিত হলো। এই রূপান্তর হওয়ার পরে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকে এক পক্ষ হিরো হিসেবে উপস্থাপন করতেছে, এক পক্ষ আবার ভিলেন হিসেবে উপস্থাপন করতেছে। আসলে তাকে আমাদের কোন পক্ষে রাখা উচিত, হিরো নাকি ভিলেন? আজকের ভিডিও এই টপিকটা নিয়ে, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করা যাক। প্রথমত আসি, এই যে হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এর পিসের ব্যাকগ্রাউন্ডটা কী, এটার প্রেক্ষাপটটা কী? এটার প্রেক্ষাপট হচ্ছে শেখ হাসিনা যখন অর্ডার করলো যে পুলিশ, সেনাবাহিনী বা যত আর্ম ফোর্স আছে সবাইকে যে গুলি চালাও, সেনাবাহিনী তখন গুলি চালায়নি। এই ক্রেডিটটা ম্যাক্সিমামটা বা বেশিরভাগটাই যাচ্ছে সেনাপ্রধানের কাছে, যে তৎকালীন সেনাপ্রধান কে ছিল, জেনারেল ওয়াকারুজ্জামান ছিল। তিনি একটা হিরোইক কাজ করছে, এবং 3 আগস্ট কিন্তু একটা বৈঠক হয়েছিল সেনা অফিসারদের নিয়ে, সেনাপ্রধানের সাথে। সেখানেও কিন্তু ডিসিশন নেওয়া হয়েছিল যে আমরা জনগণের বিপক্ষে যাব না। তো এই যে ডিসিশনগুলো নেওয়া, এই ডিসিশন না নিলেও অ্যাকচুয়ালি সরকার পতন হইতোই, কিন্তু হয়তো আমরা আরও হাজার খানিক বেশি আমাদের ভাই বোনকে হারায় ফেলতাম, যেখানে আমরা 1500-এর মতো অলরেডি হারায় ফেলছি। কিন্তু দিন শেষে হাসিনাকে পালাইতে হইতোই, তার পতন হইতোই। পালাইতে হইতো কিনা সেটা একটু ভিন্ন আলাপ, অবশ্য তার পতন হইতো, এটা হচ্ছে মূল কথা। তবে এই যে আমরা যে আরও 1000 জন বেশি জনকে হারাই নাই, আরও অনেকজন আহত হইতে পারতো, সেটা যে হয় নাই, এই জায়গায় তো সেনাবাহিনীর একটা ক্রেডিট যাচ্ছে, সে মেইন ক্রেডিটটা দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে। এই জন্য মানে এটা হচ্ছে তাকে হিরো বলার প্রেক্ষাপট অ্যাকচুয়ালি। কিন্তু এই ক্রেডিট কি সেনাপ্রধান ডিজার্ভ করেন? বাংলাদেশের কিন্তু অনেক জায়গাতে সেনাবাহিনী গুলি চালাইছে। নেত্র নিউজ এবং বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভের একটা ডকুমেন্টারি আছে যে সেনাবাহিনী গুলি চালাইছে, ইভেন 5 আগস্টেও গুলি চালাইছে। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়েছে তাদের বিরুদ্ধে, কোনো ইনকোয়ারি হয়েছে যে কারা গুলি চালাইলো, এই গুলি চালানোটা কি লফুলি ছিল কি না? ওই রিপোর্টটা দেখলে বুঝবেন, ওখানে আইনের বিশ্লেষণ করেও দেখানো হয়েছে যে না, আইন অনুযায়ীও তারা এই গুলিটা চালাইতে পারে না, যে আইন অনুযায়ী কোন পজিশনে গুলি চালাতে পারে, কীভাবে গুলি চালাতে হবে, বা এখানে কি কি বিষয় মাথায় রাখতে হবে, কীভাবে এ করতে হবে, এগুলো ডিটেলস বর্ণনা আইনে দেওয়া আছে, সেটাও সেখানে মেনটেন করা হয় নাই। সেনাবাহিনী কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করছে? না, করে নাই। তাহলে কি ওয়াকার সাহেবকে ওই যে হিরো হিসেবে উপস্থাপন করার যে ব্যাকগ্রাউন্ডটা, যে কারণটা, যে প্রেক্ষাপটটা, সেটা কি খুব দৃঢ় অবস্থানে থাকে? আরেকটা তুলনা হচ্ছে, এই যে আমি যখন বলতেছি যে ওয়াকার সাহেবের একটা ডিসিশন পুরো পরিস্থিতিটাকে আরও বাজে করতে পারতো, যেহেতু তিনি এই ডিসিশন নেয় নাই সেহেতু তিনি হিরো। মানে যার জন্য বাজে কাজটা হয় নাই তাকে আমরা ওই জন্য হিরো বানাচ্ছি। আচ্ছা, সেই হিসেবে তো আমরা বলতে পারি ভারতও হিরো। এই যে অভ্যুত্থানের পিছনে ভারতও খুব হিরোইক একটা ভূমিকা পালন করছে। ভাবতেছেন কার মধ্যে কী বলতেছি আমি? আসলে দেখেন বিষয়টা কি, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় চলে গেল, তখন তো ভারতও বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো, যেহেতু করে নাই। যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করতো, আরও অনেক ম্যাসাকার হইতো, একটা যুদ্ধ অবস্থা তৈরি হতো, আরও অনেকজন মারা যেত। যেহেতু ভারত এই কাজটা করে নাই, তাহলে তো ভারতকেও একটা ক্রেডিট দিতে হয়, তাকেও তো আমি হিরো বলতে পারি এই লজিকে। অনেক বলতে পারেন এই দুটো তুলনাযোগ্য হলো নাকি, ভারতের উপর কেউ অর্ডার দিচ্ছে নাকি তুমি গুলি চালাও, কিন্তু ওয়াকারুজ্জামানের উপর তো এই অর্ডারটা ছিল। ওই তো এর উত্তর একটু আগে দিয়ে দিছি, সেনাবাহিনী সব জায়গায় গুলি চালায় না এমন না, অনেক জায়গায় গুলি চালাইছে, সেগুলোর কোনো সঠিক ইনকোয়ারি হয় নাই। এখানে আরেকটা ঘটনা বিস্তারিতভাবে বলতে হয়। এই যে 3 আগস্টের যে ঘটনাটা বললাম, যে 3 আগস্ট সেনাপ্রধানের সাথে সেনা অফিসারদের একটা মিটিং হয়েছে, সেখানে তিনি জুনিয়র অফিসারদের অনেক কথা শুনছেন যে তাদের মতামত কি। জুনিয়র অফিসাররা এই সময় কিন্তু সরকারের উপর বেশ ক্ষিপ্ত ছিল, তারা বলতেছিল যে আমাদের দেশের জনগণের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না, আমরা গুলি চালাবো না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তো এই যে এখানে মেইন ভূমিকাটা কতখানি সেনাপ্রধানের আর কতখানি জুনিয়র অফিসার, এখানে একটা দেখার বিষয় আছে। এবং পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা আমরা অনেক পরে যদিও জানলাম, যে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে তারা সেনাবাহিনীকে সতর্ক করছিল যে তোমরা যদি এই প্রোটেস্টের বিরুদ্ধে কোনো অবস্থান নাও বা গুলি চালাও, তাহলে ইউনাইটেড নেশনের যে পিস কিপিং মিশন আছে সেখানে তোমাদের মিশন যাওয়া বন্ধ। আর এই মিশনে গেলে সেনাবাহিনীর একজন গেলে সেখান থেকে হিউজ টাকা পায়।
এখন এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা বেশ ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। আর আন্দোলনের মধ্যে এটা অনেকের মনে থাকার কথা, সেই টাইমে এই সব আলোচনাও চলতেছিল যে পিসকিপিং মিশন থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে পারে জাতিসংঘ। এটার আরেকটা প্রেক্ষাপট ছিল কি, আন্দোলনে যখন সেনাবাহিনী গাড়ি নামাইয়া দিছিল, সেখানে ইউনাইটেড নেশনের সিল ছিল, এরকম গাড়িও তারা নামাইয়া দিছিল। মানে দেখেন কত মাথা মোটা কাজ কারবার। কারো মাথায় এটা দেখেই মানে চোখেই পড়েনি কারো যে ওখানে ইউনাইটেড নেশন ইউএনের একটা পিসকিপিং মিশনের যে গাড়ি আছে সেটার সিল মারা আছে, সেটা নিয়ে আমরা এই স্টুডেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়তেছি। তো সেই সময় এটার প্রেক্ষাপটে কথা হচ্ছিল যে পিসকিপিং মিশনে হয়তো সেনাবাহিনীরকে বাংলাদেশ আর অ্যালাউ করবে না। তো এটাও কিন্তু একটা অন্যতম একটা কারণ ছিল। জুনিয়র অফিসার বলতেছিল যে না, আমরা জনগণের বিপক্ষে দাঁড়াবো না, তাদের বিরুদ্ধে আমরা গুলি চালাবো না। এটা যেরকম একটা কারণ ছিল, গুরুত্বপূর্ণ কারণ। তারপরে জাতিসংঘের একটা ভূমিকা ছিল এই জায়গায়। সব ক্রেডিট কি সেনাপ্রধানের পক্ষে যায় তাহলে? এছাড়াও আয়নাঘর বলেন, তারপরে খুন বলেন বা বিভিন্ন নির্যাতন নিপীড়ন বলেন, এর সাথে তো ডিজিএফআই জড়িত ছিল, সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত ছিল। অনেকে গ্রেপ্তার করা হয়েছে, মানে অনেকে বলতে খুব কমজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সবার বিরুদ্ধে কি ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, ওইভাবে ইনকোয়ারি করা হয়েছে, ওইভাবে চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়েছে? না, হয় নাই তো। কিন্তু আমরা যেভাবে দেখছি যে ম্যাসিভ আকারে এগুলো চলছে আওয়ামী লীগের রেজিমে, সেই অনুযায়ী তো স্টেপ নেওয়া হয় নাই। কেন নেওয়া হয় নাই? এটা কি হিরোইজম? ইভেন মিডিয়াতে এটাও আলোচনা ছিল যে আয়নাঘর দেখার জন্য প্রফেসর ইউনূস যাবেন, বিদেশি মিডিয়া যাবে, দেশি মিডিয়া যাবে। এটাকেও বানচালের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটা চেষ্টা ছিল। এটা এই দাবিগুলো আমরা সেই সময়ে দেখছি। পরবর্তীতে যদিও এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সমালোচনার মুখে এই সেনাবাহিনীর অবস্থান থেকে সরে আসতে বলে পরে আমরা জানতে পারছি। তবে এটা নিয়ে সেনাবাহিনী সরাসরি এরকম কোনো প্রকাশ্য মন্তব্য আমি খুঁজে পাই নাই। তবে যেসব বক্তব্য আছে এরকম যে সেনাবাহিনী এরকম একটা বাধা দেওয়ার চেষ্টা করছিল, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবার আসেন হাসিনার সেফ এক্সিটের কথা। হাসিনা বাংলাদেশ ত্যাগ করে কখন জানেন? 3:09। আপনাদের যারা 5ই আগস্টের কথা মনে আছে যে আমরা শুনতেছিলাম দুপুর 2টার পর থেকে সেনাপ্রধান ভাষণ দিবে যাদের উদ্দেশ্যে, সেটা 2টা থেকে 2:30 হলো, 2:30 থেকে 3টা হলো, এরপর 3টা থেকে 3:30 হলো। মানে এই ডিলেটা হচ্ছিল কি জন্য? আসলে ডিলেটা হচ্ছিল, পরবর্তীতে আমরা যেটা বুঝতে পারলাম যে শেখ হাসিনা কতক্ষণ মানে বাংলাদেশ ত্যাগ করার তাকে সেফ এক্সিট দেওয়ার এই ডিলেগুলো হচ্ছিল যে তিনি বাংলাদেশ আগে ত্যাগ করুক, তারপর আমরা এই ঘোষণা দিব। এই ঘোষণা কে দিচ্ছিল? সেনাপ্রধান দিচ্ছিল। তো তাকে আটকানো হলো না কেন? তাকে সেফ এক্সিট দেওয়া হলো কেন? এ নিয়ে রাষ্ট্র অবশ্য বাংলাদেশ রাষ্ট্র, এই নতুন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি, একটা ধোঁয়াশার সৃষ্টি করেই রাখছে তাকে, তার সেফ এক্সিট নিয়ে। এই আবার সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত এরকম কিছু বক্তব্য অনেকে দিছিল যে সেনাবাহিনীর সাফাই গিয়েছে, না সেনাবাহিনী এটার সাথে ইনভলভ না। তাহলে ওই সময়ে তাকে মানে সেনাপ্রধানের বক্তব্য, এই যে ব্রিফিংটা ছিল সেটা বারবার সময় এরকম পেছাচ্ছিল কেন? শেষে তখন এটা বলা হলো যখন এই 3:09 পার হয়ে গেছে, পরবর্তী সময়ে তারপর এটা প্রেস ব্রিফিং করা হলো যে না, হাসিনা দেশ থেকে পালাইছে, তাকে তো আটকানো যেত, তার তো বিচার নিশ্চিত করা যেত। কিন্তু এই কাজটা কিন্তু করা হয় নাই, তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এটা কি সেনাবাহিনীর হিরোইজম নাকি সেনাবাহিনীর কোনোভাবে দায় মুক্তি বলবেন? এরপরে হাসিনা পালানোর পরে প্রধান উপদেষ্টা কী হবে, বা এটা নতুন যে সরকার হবে এটার ফরম্যাট কেমন হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে না ইন্টারিম গভর্নমেন্ট হবে, এরকম নিয়ে বিভিন্ন আলোচনা চলতেছিল, বা প্রধান উপদেষ্টা কী হবে এগুলো নিয়ে। তো যখন ছাত্রদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের নাম এখানে উপস্থাপন করা হয়, তখন কিন্তু সেনাবাহিনী এটাতে সায় দিচ্ছিল না। পরবর্তীতে আমরা নিউজে দেখছি যে ওয়াকার সাহেব বলছিলেন নাকি যে বুকে পাথর দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম, তিনি কোনোভাবে এটাতে রাজি ছিলেন না। কেন রাজি ছিলেন না? একটা যুক্তি অনেক জায়গায় মানে সেই সময় দেখছি যে বলা হচ্ছিল যে এরকম যে ডক্টর ইউনূস তো বাংলাদেশের আইনে একজন কনভিক্টেড পারসন। এই যে 15 বছরে কতজনকে কনভিক্টেড বানাইছে শেখ হাসিনা। সে অ্যাকচুয়ালি যারা অন্যায় করছে তাদেরকেও বানাইছে, যারা অন্যায় করেনি তাদেরকেও বানাইছে, তার যাকে যে পছন্দ নয় তাদেরকেও বানাইছে, মানে বাদ রাখছে কাকে? তাহলে এই যুক্তি সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আসে, এটা কতখানি ধোপে টেকার মতো। এটা কী বলবেন, হিরোইক যুক্তি নাকি ভিলেনি যুক্তি? এরপরে সেনাপ্রধান যখন নির্বাচন নিয়ে কথা বলতেছে, তখন অনেকে বলতেছে তিনি নির্বাচন নিয়ে কথা বলার কে? অবশ্য তিনি নির্বাচনে কথা বলার মানে তার দিক থেকে এটা যুক্তি আছে, এটা আমি মানি যে এটা অনেকগুলো ডাইমেনশন আছে এই যুক্তির। যেমন একটা এরকম যে ধরেন সেনাবাহিনী এতদিন ধরে বাইরে আছে, তারা কি এই ম্যাজিস্ট্রেসি কাজ করতেছে, ক্যাপ্টেন পদমর্যাদার যিনি আছে তিনি, এবং যারা তার আন্ডারে কে আছে, সিপাহীরা আছে, এরা তো এই কাজ করতে অভ্যস্ত না রে ভাই। এরা তো যুদ্ধের প্রস্তুতি নিছে, যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত হয়েছে। এই জন্য দেখেন না যে সেনাবাহিনী
ইচ্ছামতো লাঠিপেটা করতেছে, এইসব নিয়ে আবার আমরা এমন এক জাতে আমরা এটা নিয়ে এনজয় করি যে হ্যাঁ ঠিকই আছে হ্যান ত্যান। তারা তো এইসব কাজের জন্য একে তো ট্রেনিং প্রাপ্তও নয়, আবার তারা যেভাবে এসব এক্সিকিউট করতেছে সেটা কোনো ভালো কোনো পন্থাও না। তো এরকম যতদিন তারা বাইরে থাকবে তত মানে ব্যারাকে ফেরার পর তাদের মধ্যে বিশৃঙ্খলা তত তৈরি হবে। এটা তো সেনাবাহিনীর জন্য মানে নতুন যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তো এটা সেনাবাহিনীর জন্য খারাপ, দেশের সার্বভৌমত্বের জন্য বা দেশ স্টেবিলিটির জন্যও তো এটা খারাপ। তো এই জায়গা থেকে তো সেনাপ্রধান এটা বলতেই পারে যে না, দ্রুত নির্বাচন হওয়া উচিত। তো আরেকটা ভিডিওর আমি ভিডিও শেষে আরেকটা ভিডিও রেফারেন্স দিচ্ছি যে আমি বলতেছিলাম যে সেই ভিডিওতে যে সেনাবাহিনীকে আপনারা এত বাহবা দিয়েন না, তারা যা করতেছে সব কিছু সাফাই গায়েন না, এটা ক্ষতি করতে পারে। যেমন লাঠিপেটা করতেছে, এটা সাফাই গাওয়া, এটা আপনারই ক্ষতি করতে পারে। কীভাবে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে ডিটেলস আইডিয়া পাবেন। আর এই ভিডিও কেমন লাগলো এবং আপনার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানকে হিরোর স্থানে বসাতে চান নাকি ভিলেনের স্থানে, নাকি অন্য কোনো পজিশন? জাস্ট এই দুটাই হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না এরকম না, বিভিন্ন আলাপ থাকতে পারে। কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।